আমরা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আদাব স্যার। আমরা আজ শুরু করব আমাদের 10 নম্বর চ্যাপ্টার কার্ভস। তো কার্ভ কি জিনিস তোমরা সবাই জানো, যে বাংলায় যেটাকে বলে বাঁক। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বা কোনো একটা রাস্তা যখন তার ডিরেকশন চেঞ্জ করে, এক ডিরেকশন থেকে আরেক ডিরেকশনে যখন চেঞ্জ করে, তখন ওই ডিরেকশন চেঞ্জ যে পয়েন্টে করা হয় সেখানে এক ধরনের তোমার একটা আর্ক দ্বারা কানেক্ট করে দেয়া হয়। ওইটাকেই আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কার্ভ বলে থাকি। ঠিক আছে, ধরো এই একটা রাস্তা এদিকে গেছে, এরপরে এখান থেকে আমার রাস্তাটা এই দিকে গেছে। ঠিক আছে, তখন আমার কি হবে, এখান দিয়ে যদি আমি গাড়ি চালিয়ে যাই, তাহলে এইখানে যদি এই অবস্থা থাকে, তাহলে এখান থেকে হুট করে এদিকে আমি টার্ন করতে গেলে কিন্তু আমার এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য কি করা হয়, এই দুইটা রাস্তাকে এইখানে একটা আর্ক দ্বারা যুক্ত করে দেওয়া হয়, যাতে করে এখানে গাড়িটা স্মুথলি এখানে টার্ন করতে পারে। ঠিক আছে, তো এই যে আর্ক, এটাকেই বলা হয় হলো কার্ভ। ঠিক আছে, তো আমাদের কার্ভ অনেক ধরনের হয়। তার মধ্যে মেইনলি তোমার কার্ভ দুই ধরনের, একটা হলো হরিজন্টাল কার্ভ, হরিজন্টাল কার্ভ, আর একটা হলো ভার্টিক্যাল। তো হরিজন্টাল কার্ভ আবার অনেক ধরনের আছে: সিম্পল কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ, ল্যান্ডস্কেপ কার্ভ, বিভিন্ন ধরনের আমাদের কার্ভস আছে। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস সামনে আলোচনা করব। তো এখন আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে। তো তার মধ্যে একটা আসতেছে আমাদের ডিগ্রি অফ কার্ভ। ডিগ্রি অফ কার্ভ, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডিগ্রি অফ কার্ভ বলতে বোঝায় আমাদের যদি এই একটা তোমার সার্কেল হয় এবং একটা সার্কেলে তো অনেকগুলা কর্ড থাকে, তাই না? আমরা যে কোনো দুইটা বিন্দুকে যোগ করলে একটা করে কর্ড পাই, এটা জ্যা বলে। ঠিক আছে, তো যে কোনো দুইটা বিন্দু আমি সিলেক্ট করলাম, এ হলো এ, এটা ধরো বি। তাহলে এ বি কে আমি জয়েন্ট দিয়ে দিলে আমার এটা একটা কর্ড উৎপন্ন হলো, একটা জ্যা উৎপন্ন হলো। তো এই জ্যা এর তোমার দৈর্ঘ্য যদি আমার 30 মিটার হয়, তাহলে 30 মিটারের জ্যা আমাদের এই যে সার্কেল, এই সার্কেলে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, সেই কোণটাকেই বলা হয় ডিগ্রি অফ কার্ভ। ঠিক আছে, যে একটা কর্ড 30 মিটার লেন্থের কর্ড আমাদের ওই সার্কেলের সেন্টারে যেই অ্যাঙ্গেল তৈরি করে, ওই অ্যাঙ্গেলটাকেই আমরা বলবো ডিগ্রি অফ কার্ভ। ঠিক আছে, যদি এখানে 1 থার্টি ডিগ্রি মিটার কার্ভ কেন স্যার?
30 মিটার এই জন্য যে আমাদের বিভিন্ন টাইপের চেইন আছে, টেপ আছে, তাই না? আমরা আমাদের দৈর্ঘ্য মেজারমেন্টের জন্য এগুলো ইউজ করি। তো তোর তার মধ্যে আমাদের 30 মিটারের যে টেপটা আছে বা চেইন আছে, ওইটা আমরা কার্ভ সেটিং এ বেশি ইউজ করে থাকি। এই জন্যই আমাদের 30 মিটার যেটাকে চুজ করা হয়েছে। ঠিক আছে, মানে এটাকে মানে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরে আমাদের এটা ডিফাইন করা হয়েছে। এই জন্যই আমাদের এই যেটা 30 মিটার। স্যার এখানে তো যদি যদি কেন্দ্রে একটা একটা রোড যদি খুব ছোট হয় সেক্ষেত্রে 30 মিটার অনেক বেশি না? বুঝি নাই তোমার। যে একটা রোডের যে কার্ভ হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি খুব ছোট হয় 30 মিটার ইয়ে দিয়ে মাপাটা কি সেখানে অনেক ডিফিকাল্ট হয়ে যায় না? আসলে ওইখানে তো তোমার 30 মিটার দিয়েই আমি ইয়ে করব না। তোমাকে এখানে শুধু মানে আমার কার্ভেচারের ডিগ্রিটাকে ডিফাইন করার জন্য আমাদের 30 মিটার ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখানে তো তোমার 30 মিটার মেজার করতে হবে না। ডিগ্রি অফ কার্ভেচার তোমাকে ওইখানে তুমি ডিফাইন করে দিবা যে এখানে আমি এত ডিগ্রি কার্ভ ইউজ করব। ঠিক আছে, সেটা তোমার যদি রোডের লেন ছোট হয়, কম হয়, সেই ক্ষেত্রে তোমার ডিগ্রি অফ কার্ভেচারও কম হবে। বুঝো নাই? তোমার সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ কার্ভেচারও কম হবে। আর যদি রোডের লেন্থ বেশি হয় তখন ডিগ্রি অফ কার্ভেচারও বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই ডিগ্রি অফ কার্ভেচারকে ডিফাইন করার জন্য আমরা এই স্ট্যান্ডার্ড যে 30 মিটারের চেইন এইটাকেই ইউজ করবো। ঠিক আছে, এই জন্য এই 30 মিটারের কর্ড আমাদের যেই তোমার সেন্টার যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা ডিগ্রি অফ কার্ভেচার করবো। এখন এক এক ধরনের রোডে আমার এই ডি এর মান তো সেম, সব রোডের জন্য সেম হবে না। ঠিক আছে, এখন তোমার রোড তোমার কি বলে এখান থেকে এই পর্যন্ত লেন্থ যদি বেশি হয় তখন কি হবে? আমার কিন্তু মোটামুটি একটু ফ্ল্যাট টাইপের হবে। যখন ফ্ল্যাট হবে তখন কিন্তু আমার রেডিয়াস অনেক বেড়ে যাবে। রেডিয়াস অনেক বেড়ে যাওয়া মানে আমার ডিগ্রি অফ কার্ভেচার কিন্তু অনেক কমে যাবে। ঠিক আছে, আবার ধরো খুব ছোট, তোমার বাঘটা খুব ছোট। ঠিক আছে, সেই ক্ষেত্রে বাঘ যদি তোমার ইয়ে হয় তখন এর রেডিয়াস কমে যাচ্ছে। রেডিয়াস কমে যাওয়া মানে কি আমার ডিগ্রি অফ কার্ভেচার তখন কমে বেশি কি বলে বেড়ে যাবে। ঠিক আছে, আমরা এই ডিগ্রি অফ কার্ভেচারটাকে ডিফাইন করার জন্য স্ট্যান্ডার্ড 30 মিটার চেইনটাকে ইউজ করব। ঠিক আছে, এবং আমাদের ম্যাক্সিমাম কার্ভ সেটিং এ ওই যেগুলো তোমার বড় বড় কার্ভ সেখানে সেটিং করার জন্য আমাদের 30 মিটার কর্ডে আমরা ভাগ করে নিই। ঠিক আছে, এটা আমাদের জন্য সুবিধা হয়। কোর্সে ছোটও ভাগ করা যায়, কিন্তু মানে যেহেতু আমাদের 30 মিটার 30 মিটারের চেইন এবং টেপ এটা মানে অ্যাভেলেবেল, ক্যালকুলেশনের সুবিধা, এই জন্য এটা ইউজ করা হয়। আর কিছু না। তাহলে 30 মিটার কর্ড আমাদের সেন্টারে যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হলো ডিগ্রি অফ কার্ভেচার। তো 1 ডিগ্রি কার্ভ বলতে বোঝায় যে আমাদের এই 30 মিটার কর্ড আমাদের সেন্টারে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এরকম তোমার 2 ডিগ্রি কার্ভ হতে পারে, 3 ডিগ্রি কার্ভ হতে পারে, 4 ডিগ্রি কার্ভ হতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ডিগ্রি অফ কার্ভেচার বা ডিগ্রি অফ কার্ভ। ঠিক আছে, এখন আসি যে ডিগ্রি অফ কার্ভ এবং আমাদের রেডিয়াস অফ কার্ভেচার এই দুটোর মধ্যে রিলেশনশিপ। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এটা আমাদের একটা কার্ভ। এই দুটা পয়েন্ট, এই দুটা পয়েন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আমাদের ডি।
তাই না, ডিগ্রি অফ কার্ভেচার। তো এবং এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স হলো আমাদের 30 মিটার। তাহলে এটাকে অর্ধেক মাঝখান দিয়ে ভাগ করে ফেলো, তাহলে এটা হবে হলো d/2, এটাও d/2, এটাকে ধরলাম a, এটা b, এটা c। আর এটা যেহেতু এখানে লম্ব, তার মানে কি এটা তোমার এটাকে 2 ভাগে ভাগ করে ফেলেছে, তাহলে এটা হবে 15 মিটার আর এটা হবে 15 মিটার। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমার এটার যে রেডিয়াস, এটাকে ধরলাম r, এটাও আমার r। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাই, একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তো সেইখান থেকে আমার r যেহেতু আমি বের করবো, r এর সাথে আমার ডিগ্রি অফ কার্ভেচার অর্থাৎ থিটার রিলেশনশিপ ডেভেলপ করব। তাহলে এখানে আমার এটা হলো কোণ, তাহলে এটা লম্ব আর এটা হলো অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব এবং অতিভুজের সাথে আমাদের রিলেশন হচ্ছে সাইন থিটা, তাই না? তাহলে সাইন d/2 ইকুয়াল টু আমরা লিখতে পারি না 15 ডিভাইডেড r, তাই তো? তাহলে সেইখান থেকে আমার r ইকুয়াল টু আসতেছে 15 সাইন d/2। ঠিক আছে, আর যেহেতু আমাদের ডিগ্রি অফ কার্ভেচার খুব বেশি বড় হয় না, মোটামুটি 1, 2, 3 এর ভিতরেই থাকে। ঠিক আছে, তো যদি আমাদের থিটা খুব ক্ষুদ্র হয়, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু থিটা লেখা যায় যখন থিটা স্মল। ঠিক আছে, তাহলে সাইন d/2 সমান সমান আমরা সরাসরি d/2 লিখতে পারি। তো সেইখান থেকে এই মানটা যদি বসিয়ে দাও, তাহলে এখানে 15 ডিভাইডেড আমাদের আসতেছে হলো d/2। তাহলে এটা যেহেতু আমাদের রেডিয়ানে আছে, d/2 হলো আমাদের, যেহেতু থিটা সরাসরি, থিটা মানেই হলো আমাদের তখন রেডিয়ান। রেডিয়ান থেকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের কি করতে হয়, সরি, মানে ডিগ্রি থেকে যদি আমরা, এটা তো ডিগ্রিতে, সাইন থিটা মানে তো ডিগ্রিতে, ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে যাই, তাহলে কি করতে হয়, পাই/180 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়, তাই না? পাই/180 দ্বারা মাল্টিপ্লাই করলেই আমরা সেখান থেকে তোমার রেডিয়ানে পাই। তাহলে এটা যেহেতু ডিগ্রিতে আছে, তো সেটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলে কি হয়, 15/d/2 ইন্টু পাই/180। তো এটা ক্যালকুলেশন করলে ফাইনালি যেটা পাওয়া যাবে সেটা হলো 1719 ডিভাইডেড ডি। ঠিক আছে, অর্থাৎ আমাদের রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু 1719 ডিভাইডেড ডি, ডি ডিগ্রিতে। ঠিক আছে, তো যদি আমার ডিগ্রি অফ কার্ভেচার জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা এই রিলেশনের মাধ্যমে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারবো। আবার যদি আমাদের রেডিয়াস অফ কার্ভেচার জানা থাকে, সেখান থেকে আমরা ডিগ্রি অফ কার্ভেচারটাও বের করতে পারবো। ঠিক আছে, তো এই হলো ডিগ্রি অফ কার্ভেচার আর হলো রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে রিলেশনশিপ। আর এখানে তো ডি তো স্যার রেডিয়ানে হবে, ডিগ্রি তো হবে না স্যার। কোথায়? ওই যে স্যার আপনি আর এর ভ্যালুর সাথে যে স্যার ডি ডিগ্রি দিছেন স্যার। এটা না, এটা তো ডিগ্রিতেই হবে, আমি ডিগ্রিকেই তো রেডিয়ানে কনভার্ট করলাম, কিছু নাই। স্যার ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে তো স্যার আবার ডিগ্রি কিভাবে পাবো স্যার?
বলছে যে স্যার theta 1719 এর নিচে স্যার ওই যে ডিগ্রি নিচে ডিগ্রি একটা চিহ্নটা না দিয়ে ডিগ্রি চিহ্ন দিছেন স্যার ওটারে। এটা জি স্যার ডিগ্রি দিয়ে স্যার দিছেন মনে হয়। আমি ডিগ্রি দিছি জাস্ট ডিগ্রিটা বোঝানোর জন্য যে এই মানটা ডিগ্রিতে হবে, এই জন্য আমি জাস্ট দিয়ে দিছি, ঠিক আছে। স্যার রেডিয়ানে নিলে আবার ডিগ্রি হবে না কি? স্যার রেডিয়ানে নিলাম স্যার ডিগ্রির মানটা, তাহলে আবার আমি এখানে ডিগ্রি রাখবো কেন স্যার? তাহলে কি বলবো, 15/θ, থিটা ডিগ্রিতে থাকলে আর এটা হলো আমার তোমার ভ্যালু, এই ভ্যালু ডিগ্রিতে ভাগ দেওয়া যায় না তো। আমাদের যে কোনো একটা ভ্যালু ভাগ দিতে হলে তোমাকে রেডিয়ান দিয়ে ভাগ দিতে হয়, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে আমাকে কি করতে হবে, এটাকে π/180 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে এই যে ভ্যালু এটা তখন আসবে রেডিয়ান, তখন আমার মানে এটা সমান সমান যে ভ্যালুটা আসবে সেটা রাইট, ঠিক আছে। আর যদি তুমি এর সাথে সাইন বা ট্যান যুক্ত করতে তখন আর তোমার রেডিয়ানে কনভার্ট করতে হবে, তখন সরাসরি ডিগ্রিতেই হলো, ঠিক আছে। আমি এই জি স্যার মানটাকে রেডিয়ানে পাই কনভার্ট বাই করছি। 180 ও 15 সাথে মিলে স্যার ওই 1719 হয়েছে, আর ডি জায়গায় ডি ঠিকই আছে স্যার। আমি বলি আমি এই থেটা ডিগ্রিতে আছে এটা কনভার্ট করছে রেডিয়ানে, স্যার এখানে ঠিক মানটা আছে, যে স্যার বুঝো নাই? হ্যাঁ বলো। এখানে যে মানটা বের হবে 15কে যে রেডিয়ান এককের যে মানটা দিয়ে ভাগ করলাম, তারপরে যে ভ্যালুটা পাবো সেটা কি হ্যাঁ নিব না ভাগ করার পরে তো একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা কি রেডিয়ান এককে বসাবো না এটা ডিগ্রি তোমার এককে সরাসরি বসাবো? মিটারে মিটারে আসবে, আমার R = মিটারে আসবে, ঠিক আছে। হুম, কিন্তু হুম। থেটার মান তো তোমাকে ডিগ্রিতে বসাতে হবে, এখানে থেটার মান ডিগ্রিতে বসালে তখন এইটা দিয়ে গুণ দিলে তুমি রেডিয়ানে পাবা, বুঝো নাই? জি স্যার, সিম্পল বুঝছি জিনিস বুঝছি, বলতেছি অঙ্কটা তোমাকে। শুরু করতে হবে ডিগ্রি দিয়ে। হ্যাঁ, আমি তো ডিগ্রিটাকে এই যে π/180 দিয়ে ভাগ কি বলে গুণ করে রেডিয়ানে কনভার্ট করলাম, পরে এটি উপরে গেল, এটা দিয়ে ভাগটা দিয়ে আমি এই যে তোমার পাইলাম হলো 1719, ঠিক আছে। কিন্তু আমি এইটাকে কি চেঞ্জ করছি, সেটাকে আমি চেঞ্জ করছি? না স্যার বোঝা গেছে স্যার, ঠিক আছে। কিন্তু যা আছে তাই। ওগুলো সব মিলে স্যার 1719 হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ডি এর মান ডিগ্রিতেই থাকবে, ঠিক আছে। এবার বুঝছো, ক্লিয়ার? আচ্ছা স্যার, ওই যে আপনি হ্যাঁ, একটা নিছেন, সেন্টার নিছেন স্যার, এটা আমরা কিভাবে বুঝবো স্যার রোডে যে সেন্টারটা এরকম হবে, এই জায়গায় হবে? স্যার কোনটা? এর মান কিভাবে এই ডিগ্রিতে থাকে? হ্যাঁ, ডি এর মান আবার ডিগ্রিতে থাকে কিভাবে? আমরা তো এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিয়ে নিলাম। আরে ওদের দেখতেছি ত্রিকোণমিতিতে আবার শিখাইতে হবে, ঠিক আছে। ধরো 15 ভাগ আমার একটা তোমার ডিগ্রি অফ কার্ভেচার আছে হলো 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্ভ, ঠিক আছে। তাহলে আমি 3 ডিগ্রি দিলাম, ঠিক আছে, ইন্টু π/180। এইটার যদি আমি গুণ করে দেই, গুণ করে এইটার যে ভ্যালু আসবে সেইটা আসবে হলো রেডিয়ানে। কিন্তু আমি π/80 এটার সাথে এখানে গুণ করছি, এখানে গুণ করছি, নাকি এটাকে কনভার্ট করে সরায় দিছি? এই ডির মানের সাথে কি আমি কোনো কিছু গুণ দিছি? ঠিক আছে। আচ্ছা, তার মানে ওইখানে π/180 কে 3 এর সাথে সম্পর্কিত না করে অন্যটার সাথে করে দিছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাকে তো আলাদাভাবে জাস্ট ক্যালকুলেশন করে, এটা তো এটাই আছে, এটাকে আমি চেঞ্জ করছি। এখানে তো আর আচ্ছা। আমি থ্রির মান এই যে এটাতে গুণ দিয়ে কাটাচ্ছি সেটা সেটা লিখি নাই, সেটা কি লিখছি? থ্রি তো থ্রি আছে, শুধু এইগুলোকে আমি 15-র সাথে তোমার গুণ ভাগ করে এই যে 1719 পাইছি। কিন্তু এটা তো চেঞ্জ হয় না, এটা যা আছে তাই।
কিন্তু এটা স্যার যদি তাহলে সরাসরি এটা বাড়তে চলে আসলো না? এই যে আমরা পাই বাই 180, এটা তো তাহলে বাড়তে হ্যাঁ, চলে আসলো, হঠাৎ করে বাড়তে চলে আসলো না জিনিসটা? বাড়তে চলে আসবে, বাড়তে চলে আসবে কেন? তুমি 15/3 সরাসরি লিখতে পারবে না তো। এটা ডিগ্রি আর এটা হলো তোমার মান। তুমি মানে তো ডিগ্রি দিয়ে ভাগ দিলে তুমি তো এটা আমাদের আসলো না। ঠিক আছে, তুমি যে কোনো একটা মানকে তুমি সরাসরি ডিগ্রি দিয়ে ভাগ দিতে পারো না। তুমি কোনো একটা মানকে ডিগ্রি দিয়ে ভাগ দিতে হলে সেটাকে রেডিয়ানে করতে হবে, না হলে তোমার এর সামনে সাইন কস সেক ট্যান যে কোনো একটা নিয়ে আসতে হবে। তখন এই সাইন কস ট্যান এগুলো আসার ফলে এই ডিগ্রিটা তখন মানে কনভার্ট হয়ে যায়, তখন সেটা দিয়ে আমরা ভাগ দিতে পারি। কিন্তু সরাসরি তুমি কোনো ভ্যালুকে কোনো অ্যাঙ্গেল দিয়ে ডিগ্রি ডিগ্রি দিয়ে ভাগ দিতে পারো না। কোনো কিছুকে তুমি মানকে ভাগ দিতে হলে তোমাকে রেডিয়ান দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমার ডিটা ডিগ্রিতে, এই জন্য এটাকে রেডিয়ানে কনভার্ট করে আমরা এই রিলেশন ডেভেলপ করছি। ঠিক আছে, তো এইটা তোমার হোমওয়ার্ক থাকলো যে এইটা কেন ডিগ্রিতে, কি বলে, ডিগ্রিতেই থাকবে, সেটা তুমি বের করবা। স্যার স্যার, আমরা তো স্যার তুমি এখনো ডিগ্রি যখন বুঝো নাই। উঠে দিই তো, স্যার আমরা যখন ডিগ্রিটাকে রেডিয়ানে নেই তখন তো স্যার ডিগ্রির ওইটা থাকে না স্যার, রেডিয়ান ইউনিটে চলে যায় স্যার। তো এই ডি এর মান কি? ডি এর মান কিসে বলো তো? এখানে যে ডি আমি এটা ডিটা ডিগ্রিতে থাকবে লিখছি, স্যার। ডিতে এর কিসে আছে? মানটা ডিগ্রিতে আছে স্যার। ওই ডি। এখন এই ডি কে কি তুমি চেঞ্জ করতে পারো? ডি এর কি কোনো মান দিছি তোমাকে আমি? ওটা তুমি কিভাবে চেঞ্জ করবে? ধরো আমি রেডিয়ানের এই π/180 80 মান ধরলাম, ধরলাম 0.1। ঠিক আছে, ঠিক আছে, 0.1। তুমি কি ডি কে 0.1 দিয়ে গুণ দিয়ে ডি কে চেঞ্জ করে ফেলতে পারবা, নাকি ডি ডি থাকবে? স্যার ডি ডি থাকবে, ঠিক আছে, কিন্তু ডি হ্যাঁ এর মানের কোনো চেঞ্জ হবে না, কিন্তু ওই একক গুলোর চেঞ্জ হবে, মানে ডি ডিগ্রি থাকবে না, হ্যাঁ ডি হ্যাঁ, রেডিয়ান হয়ে যাবে। এককগুলো হ্যাঁ, চেঞ্জ ওইটাই করেই তো সমস্যা হচ্ছে ডি। স্যার, ওই যে ডির উপরে আপনি একটা চন্দ্রবিন্দু দিয়ে দিয়েছেন, মানে ডিগ্রি দিয়ে দিয়েছেন, ওইটা কাটতে হবে। মানে স্যার ডি এখানে মান ডিগ্রির চিহ্ন না দিয়ে স্যার রেডিয়ানের রেডিয়ানের চিহ্ন ইউনিটে হবে, দিতে হবে। ছোট্ট করে একটা ও, সি চিহ্ন রেডিয়ানের করবা। চিহ্ন দিতে হবে। হ্যাঁ, জি ওইটাই স্যার, বলছি। এটা রেডিয়ান। জি স্যার ওইটাই স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। আর সব ঠিক আছে স্যার, ডির মান তো ডি তো দেখতেছি থাকবে কি মানে সি হবে স্যার, আমাদের ছোট অবস্থা, করে সি এইটাই দিয়েও স্যার রেডিয়ান বলতে বোঝানো হয়। চাচ্ছি। আমাদের স্যার খুবই সরি স্যার, বাজে এখানে ডি অবস্থা। ডিগ্রি হবে স্যার, আমাদের ডি ম্যাথমেটিক্সের, ডিগ্রি হবে স্যার, আমাদেরই তোমাদের পেজ লেগে গেছে। ম্যাথমেটিক্সের অবস্থা খুবই বাজে, তোমাদের ত্রিকোণমিতির অবস্থা খুবই স্যার বাজে। ডি ডিগ্রি স্যার হবে স্যার, আমাদেরই এটা পেজ বোঝা লেগে গেছে। বোঝা যাচ্ছে স্যার, ডি ডিগ্রি হবে, কারণ ডি মানে এটা ডিগ্রিতেই এমন হবে, ভাবে আমরা ডি ইকুয়েশন করা ডিগ্রিতেই হয়েছে লিখে যাতে দেবো আমি স্যার। ডিগ্রি মানটা বসাইলেও আমার মানে তুমি ডি কে বদলা। রেডিয়ানে তখন ইউজ করতে পারবা জি স্যার, যখন, 1719 এই কথা বন্ধ করো। এর মধ্যেই ইয়ের হ্যাঁ, কনভার্সনটা আছে স্যার। তুমি যদি এই যে 15 কে এই 2 দিয়ে গুণ দিলে কত হয়? 30। 30 ভাগ হলো ডি। ঠিক আছে, ডি ডিগ্রি ইন্টু π/80 180। এইভাবে যদি রেখে দাও, ঠিক আছে, তখন ডি এর মানটা তুমি ধরো আমার 2 ডিগ্রি কাটবে স্যার। এই 2 ডিগ্রি দ্বারা এইটাকে গুণ করে যে ভ্যালু পাবা, এখানে যদি সেই ভ্যালুটা লেখো, তখন তোমাকে রেডিয়ানে লিখতে পারবে। ও আচ্ছা স্যার, তাহলে আমরা আনসার লেখার সময় এটা এখন আনসার ঠিক হয় আছে, নাই তাই। হ্যাঁ, ধরো এখানে 2 দিলাম, 2 ইন্টু π/180। ওইটা যখন তুমি করবা, তখন যেই ভ্যালুটা বের হবে, ধরো 0.00 সামথিং একটা বের হবে। ঠিক আছে, এইটা ওইটাকে হলো রেখে দিন। রেডিয়ান। আমি কি এটা বসাচ্ছি? জি না স্যার। ডি ডি থাকতেছে, আমি ডি এর মান সরাসরি বলে, তো ডি এর মান তোমার কত? ডি এর মান তো ডিগ্রিতে, ডি এর মান কেন রেডিয়ানে তোমরা জি নিয়ে আসতে চাচ্ছ? জি, আমরা জি ডিগ্রির মান স্যার বুঝছি যতই স্যার বসাই এখন। না কেন, আমার আনসারটা তো এটাই তো। লেংথের আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ডি স্যার ডিগ্রিতে। আরেকটা কোশ্চেন, বলো। এখানে স্যার বলা হয়েছে যে আর দ্য রেডিয়াস এন্ড ডি দ্য ডিগ্রি অফ দ্য কার্ভ। হ্যাঁ, আবার চিত্রের মধ্যে ডি কে উপস্থাপন করা হয়েছে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করা হয়েছে সেইটা। এখানে এ বি কি 30 মিটার? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছে স্যার। হুম হুম।
এবি তো 30 এটা কি মিটার। স্যার আমি অন্য লেংথের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না? না, কার্ভেচারের জন্য আমাদের ডিগ্রি অফ কার্ভেচার ডিফাইনই করা হয়েছে 30 মিটারের জন্য। এই জন্য তুমি অন্য কি বলে অন্য কোডের জন্য তুমি যদি ইয়ে করো, তখন আর ওইটা ডিগ্রি অফ কার্ভেচার থাকবে না। ঠিক আছে, এটা ডিফাইনই করা হয়েছে 30 মিটারের জন্য। তখন তোমাকে অন্য সূত্র ইউজ করতে হবে। যদি তুমি এটা 20 মিটার ইউজ করো, তখন তোমাকে এই ডেরিভেশনটা 20 মিটারের জন্য করতে হবে। বুঝতে পারছো? মানে তোমাকে যদি এক্সাম্পল দেখাইছে একটা স্যার জাস্ট। তোমাকে যদি বলে দেয় যে ডিগ্রি অফ কার্ভেচার, তাহলে তোমাকে অবশ্যই লেন্থ বলবে। মানে তোমাকে Not- ধরেই নিতে হবে যে 30 মিটারের জন্য, নট 30 মিটারে 20 নিতে মিটারের হবে। জন্য, হ্যাঁ নট 25 এর জন্য বা 100 মিটারের জন্য, অন্য কোনো ইউনিটের জন্য না, এটা 30 মিটারের জন্যই। ডিগ্রি অফ কার্ভেচার যদি তোমাকে বলে দেওয়া হয়, ওইটা তোমার 30 মিটারের জন্য, অর 30 মিটার। ঠিক আছে? আর স্যার সেন্টার আছে, এটা কিভাবে বুঝলাম স্যার? যে এবির যে নিচে স্যার সেন্টার মানে কোথায় হবে, এটা কিভাবে বুঝবো? ওটা তোমার বোঝা লাগবে না তো, ওটা বুঝে কি করবা? সার্ভের সময় স্যার এটা কিভাবে বুঝাবে স্যার? আমার এটা এ আর বি দুটাই সার্ভের সময় তো মিলবে। তোমার সার্ভের সময় তোমার সেন্টারের দরকার নাই তো। ঠিক আছে, সেটা আমরা ধরে নিচ্ছি, একটা ইমাজিন করে নিচ্ছি। সেন্টার জি কোথায় স্যার। আছে, সেন্টার বের করে তুমি কি করবে? ওইখানে কি এত বড় বড় কম্পাস পাবা নাকি যে সেন্টার থেকে হিসাব করবা? আমরা ইমাজিন এটা করে আমরা ধরতে ধরে হবে নিই। স্যার, মানে ঠিক আছে, আনুমানিক এখানে আছে। হ্যাঁ ইমাজিন করে নিই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ফিল্ডে তুমি সেন্টার বের করতে পারবা? সেন্টার বের করতে গিয়ে তো তোমার সার্ভে টাইম শেষ হয়ে যাবে। স্যার এই ইউনিট কোড 30 মিটারটা কি স্যার যে কোনো কার্ভের জন্য নাকি স্যার? বলো। মানে স্যার হ্যাঁ। ইউনিট কোডে যে 30 মিটারটা স্যার যে কোনো কার্ভের জন্য নাকি স্যার? হ্যাঁ, এটা যে কোনো কার্ভের জন্য আমাদের কি বলে, যে কোনো কার্ভের জন্য এটা ডিগ্রি অফ কার্ভেচার বলতেই তোমার ইউনিট কোড ওখানে 30 মিটার হবে। ওকে, এবার আসি যে আমাদের সুপার এলিভেশন। সুপার এলিভেশন সম্পর্কে তোমাদের সবারই জানা আছে যে আমাদের সুপার এলিভেশনটা কি, জানো তো, তাই না? স্যার এটা কি জিনিস স্যার? কার্ভের সময় যে রাস্তা কাট থাকে সেরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরকমই আর কি। স্যার ব্যাংকিং কোণের মতো। হ্যাঁ, ওই যে রাস্তার ব্যাংকিং। ব্যাংকিং। হ্যাঁ, রাস্তার ব্যাংকিং। জি স্যার। সুপার এলিভেশন জিনিসটা হলো ওইটা। ঠিক আছে, সুপার এলিভেশন অফ রোড মানেই হলো রাস্তার ব্যাংক। এখন ওই জিনিস তোমরা আগেও পড়ে আসছো, জানো। মানে যেখানে আমাদের কার্ভ তৈরি হয়, হরিজন্টাল কার্ভ, এটা স্পেশালি হরিজন্টাল কার্ভের ক্ষেত্রে, ভার্টিক্যাল কার্ভের জন্য আমাদের সুপার এলিভেশন প্রয়োজন হয় না। এই জায়গাতে আমাদের হরিজন্টাল কার্ভ হয়, সেখানে যখন কোনো গাড়ি চলে, তখন যখন টার্ন করে, তখন ওইখানে তোমার সেন্ট্রিফুগাল ফোর্স ডেভেলপ হয়। ঠিক আছে, হলো সেন্ট্রিফুগাল ফোর্স, একটা সেন্ট্রিপেটাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বহির্মুখী বল, তাই না? তো যখন গাড়ি একটা কার্ভে ধরে এরকম টার্ন করে, তখন সে বাইরের দিকে কি হয়, ছিটকে যেতে চায়, তাই না? তোমরা যখন দেখবা যে কোনো সার্কুলার পথে দৌড়াচ্ছ, তখন বাইরের দিকে একটু টানে, ঠিক আছে, মনে হয় বাইরের দিকে ছিটকে যেতে চায়। তো এর জন্য কি করা হয়, ভেতরের দিকটা একটু নিচু করে দেওয়া হয়, আর বাইরের রাস্তার বাইরের পাটটা একটু উঁচু করে দেওয়া হয়, যাতে আমাদের ওই তোমার কি বলে কেন্দ্র বহির্মুখী বলটাকে প্রতিরোধ করতে পারে। এর কারণে আমাদের বাইরের অংশটা একটু উঁচু করে দেয়া হয়। এটাকেই বলা হয় সুপার এলিভেশন। মানে যেই পরিমাণ উঁচু করে দেয়া হয়, উঁচু পরিমাণটাকে সুপার এলিভেশন বলা হয়। ঠিক আছে, তো সুপার এলিভেশন সম্পর্কে আমরা পরবর্তীতে আরো কিছু পড়বো, এখন জাস্ট ডেফিনেশনটা জেনে রাখো। ঠিক আছে, আর সুপার এলিভেশনের
যে তোমার রিলেশন, সেটা তোমরা জানো যে আমাদের সেন্ট্রিফুগাল রেশিও যেটা, ওই রেশিওটাই সুপার এলিভেশনের মান নির্দেশ করে। এটা হলো সুপার এলিভেশনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু ভি স্কোয়ার বাই জি আর। ঠিক আছে, তো এই ফর্মুলার মাধ্যমে আমাদের গাড়ির গতির উপর নির্ভর করে আমাদের সুপার এলিভেশন, অ্যাজ ওয়েল অ্যাজ রেডিয়াস অফ কার্ভেচার, কার্ভেচারের রেডিয়াসের উপর সুপার এলিভেশনের মান নির্ভর করে। ঠিক আছে, আমাদের রেডিয়াস যত বড় হবে সুপার এলিভেশনের মান তত ছোট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গাড়ির ভেলোসিটি যত বেশি হবে আমাদের সুপার এলিভেশনের মানও তত বেশি দিতে হবে। ঠিক আছে, এই জন্য দেখবা যে রাস্তাতে বিভিন্ন জায়গাতে তোমার গতি রেস্ট্রিকশন করে দেওয়া থাকে আমাদের কার্ভের জায়গা, যে এখানে সর্বোচ্চ গতিবেগ এত কিলোমিটার পার আওয়ার মানে দিতে পারবে। ঠিক আছে, না দিলে ওখানে তোমার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কারণ এখানে একটা নির্দিষ্ট গতিবেগের কারণে আমাদের সুপার এলিভেশনটা ডিজাইন করা হয়। এখন যদি কেউ ওই গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালায় তখন কিন্তু ওভারটার্নিং করবে, গাড়ি ওভারটার্নিং করে অ্যাক্সিডেন্ট করবে। ঠিক আছে, মেইনলি এই কারণেই আমাদের সুপার এলিভেশনটা দেয়া হয়। স্যার ঠিক আছে, বলো। স্যার এখানে বইয়ের মধ্যে সুপার এলিভেশনের সমীকরণটা মনে হয় একটু চেঞ্জ স্যার। ক্যাপিটাল জি আর এক জায়গায় স্মল বি ক্যাপিটাল জি ব্যবহার করছে, এটা আসলে ওই যে ক্যাপিটাল আমাদের জি আর বি ইন্ট্রোডিউস করা হয়েছে। is equal to gb স্কয়ার বাই gr, এটা আছে তাই না? আবার এইচও আছে স্যার। এইচ দ্বারা আসলে সুপার এলিভেশনের মান বুঝিয়েছে। ঠিক আছে, এইচটাই হলো সুপার এলিভেশনের যে মান। ঠিক আছে, তো এখানে জি ইউজ করবা হলো আমাদের এই যে রেলওয়ের ক্ষেত্রে, জিটাকে তোমার গেজ, রেল গেজ, দুইটা গেজের যে ডিসটেন্স। ঠিক আছে, তখন আমাদের রেল ট্র্যাকে দুইটা রেল থাকে না, দুইটা রেলের মধ্যবর্তী যে ডিসটেন্স, সেই সেন্টার টু সেন্টার ডিসটেন্স, এই ডিসটেন্সের মান হলো জি। যখন আমাদের রেলওয়ের ক্ষেত্রে আমরা সুপার এলিভেশন ক্যালকুলেশন করব তখন আমরা জি ইউজ করব। ঠিক আছে, আর যখন আমরা রোডের ক্ষেত্রে ইউজ করব তখন ইউজ করব যে বি ভি স্কোয়ার বাই ডিআর। এই বিটা হলো রোডের উইডথ, যে রোড সারফেস, এই রোডের যে উইডথ, এটা হলো বি। ঠিক আছে, আর এইটা দ্বারা আমাদের ওই যে রেট অফ সুপার এলিভেশন বোঝায়, মানে আমাদের পার মিটার উইডথে আমাদের কি পরিমাণ সুপার এলিভেশন হবে, এটা হলো রেট অফ। স্যার আমাদের বইতে ই নাই স্যার। এটা এইচডি। তা ই নাই তোমার, এটা তোমার মনে রাখারও দরকার নাই। ঠিক আছে, ই দ্বারা সুপার এলিভেশনটাকে নির্দেশ করছি। আর একটু বড় হলে তখন অনেক জায়গায় ই পাবা, এই জন্য এটাকে আগেই তোমাদের পরিচিত করায় দিলাম। ঠিক আছে, আর একটু বড় হও তখন ই পাবা। বইয়ে স্যার এটাকে সেন্ট্রিফুগাল রেশিও দিয়ে প্রকাশ সুপার এলিভেশন, হ্যাঁ সেন্ট্রিফুগাল রেশিও, ওই সেন্ট্রিফুগাল রেশিওটাই আমাদের রেট অফ সুপার এলিভেশন তোমার নির্ভর করে, তোমার নির্দেশ করে। ঠিক আছে, ওকে, সুপার এলিভেশনটা বুঝছো তো? এইসব ইকুয়েশন যা আছে তাই মুখস্থ আপাতত মনে রাখো। মানে সুপার এলিভেশন কি জিনিস, মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝছো তো নাকি? জি স্যার। আর সুপার এলিভেশনের ইকুয়েশন ডিরাইভ করতে পারবে না, এটা তো মেকানিক্স, পারবে তো? ওই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এগুলা করে এগুলা বের করতে হয়। ঠিক আছে, পারবা তো? এটা আর আমি করে দিলাম না। তো এই সমীকরণগুলো একটু মুখস্থ রেখো তাহলে।
স্যার আমরা এইচএসসি তে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি এরকম পড়ছিলাম। তো এইটাই কি এই সুপার এলিভেশন? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই রেট অফ সুপার এলিভেশন। ঠিক আছে, তাহলে স্যার আমরা ইন্টারে এইটাই যেরকম হলো, বের করছি এখানে ওইরকম হ্যাঁ বের হ্যাঁ করব। এটাই tan থিটা। এই tan থিটা মানে ই, আর ই মানে বি স্কয়ার বাই আর জি। ঠিক আছে, এটাকে বলা হয় হলো রেট অফ সুপার এলিভেশন। আর এলিভেশন আর টোটাল সুপার এলিভেশন, অর্থাৎ একটা রোডের মানে টোটাল সুপার এলিভেশন বের করতে হলে তখন তোমাকে এই যে এই রোডের উইডথ দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। এটা বের হয় পার মিটার উইডথে। আর যখন তুমি মোট সুপার এলিভেশন অর্থাৎ ওই রাস্তাটা কতটুকু উঁচু করবা সেটা বের করতে হলে ওই যে তখন ওই যে বি দ্বারা, আর রেলওয়ের ক্ষেত্রে জি দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, এতটুকু বেশি আপাতত জানার দরকার নাই। বড় হলে আরো ডিটেইল জানতে পারবা, ডিজাইন সুপার এলিভেশন জানতে পারবা, কিভাবে আমরা সুপার এলিভেশন ডিজাইন করব, সবই জানতে আপাতত জেনে রাখো। স্যার এটা কি এইচটা কি ওই রাস্তা যতটুকু উঁচু ডান পাশটা যে বাইরের দিকটা যে উঁচু ওই উঁচুর কতটুকু উঁচু ওইটার মান? কতটুকু উঁচু হবে, ঠিক আছে, অর্থাৎ বাইরের সাইডটা আর ভিতরের সাইডের চেয়ে কতটুকু উঁচু হবে, উঁচুর পরিমাণটা হলো এইচ। ঠিক আছে, আর ওই এইচটাই আসলে আমাদের সুপার এলিভেশন। ঠিক আছে, ওকে, এরপরে আসি হলো টাইপস অফ হরিজন্টাল কার্ভ। আমাদের হরিজন্টাল কার্ভ কি কি ধরনের আছে এখানে দেখো, সবগুলোই মানে চিত্র সহ মোটামুটি ডিফাইন করা আছে। প্রথমে আসে সিম্পল কার্ভ। সিম্পল কার্ভের তোমার রেডিয়াস অফ কার্ভেচার একটাই থাকবে। ঠিক আছে, আর কম্পাউন্ড কার্ভ হলো তোমার দুই ধরনের রেডিয়াসের কার্ভ যুক্ত থাকবে একসঙ্গে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড কার্ভ বলবো। ঠিক আছে, এরপরে আছে রিভার্স কার্ভ। স্যার যদি এখানে আমাদের কমন ট্যানজেন্টটা বুঝলাম না স্যার, কম্পাউন্ড কার্ভের কমন ট্যানজেন্টটা স্যার বুঝলাম না। এখানে তিনটা ট্যানজেন্ট দেখাইয়া বলতেছে মাঝখানেরটা নাকি কমন ট্যানজেন্ট। এখন ধরো এই একটা কার্ভ এক ধরনের রেডিয়াসের, এটা মনে করো যে আর এক ধরনের রেডিয়াসের। ঠিক আছে, দুইটা মিলিত হয়েছে, মিলিত জায়গায় একটা কমন ট্যানজেন্ট হবে না? ওইটা যে পয়েন্টটা মিলিত হয়েছে ওইটা তো কমন ট্যানজেন্ট, ওইটা তো একই পয়েন্ট, ওইটাকে বলছে কমন ট্যানজেন্ট। এবার না বুঝার কি আছে? মানে যে বিন্দুতে স্যার ওইটা চেঞ্জ হয়েছে স্যার, পয়েন্টটা কার্ভের ইয়াটা চেঞ্জ হয়েছে, ওই বিন্দুতে যদি আমি হ্যাঁ হ্যাঁ ট্যানজেন্টটা নিই হ্যাঁ ওইটাই কমন ট্যানজেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই কমন ট্যানজেন্ট। ঠিক আছে, মানে এখানে বুঝাইছে তোমার ধরো আমার এইখান থেকে একটা রাস্তা গেছে, গিয়ে রাস্তাটা আবার ধরো এদিকে গেছে, এদিকে গিয়ে আবার এদিকে গেছে। ঠিক আছে, তখন তো আমি একটা তোমার টেনজেন্ট সরি একটা কার্ভ দিয়ে এটা ইয়ে করতে পারবো না। এক্ষেত্রে আমাকে এই যে দুই ধরনের কার্ভ ইউজ করতে হবে। এই জন্য এখানে স্যার এক ধরনের কার্ভ এটার সাথে আর একটা কার্ভ যুক্ত করে দিয়ে আমার এই রাস্তাটা তৈরি করা হয়। স্যার তখন এটাকে বইয়ের চিত্রটাতে যে T1 আর T3 দেয়া হয়েছে সেগুলোকে হ্যাঁ বাড়াইয়া দিলে তো উপরে গিয়ে দুইটা মিলিত হবে, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কি হ্যাঁ। একটা কার্ভ হবে না এটা? না না না, এই দুই কার্ভের তো এই যে রেডিয়াস তোমার দুই ধরনের। এখানে তুমি যেই কার্ভটা ইউজ করছো, এখানে যে কার্ভটা ইউজ করছো সেটার রেডিয়াস এক ধরনের, এই পাশের তোমার রেডিয়াস আর এক ধরনের। ঠিক আছে, যখন দুইটার রেডিয়াস একই রকম হবে তখন আমাদের এই তখন তো সেটা সিম্পল কার্ভ। ঠিক আছে, আর যখন দুইটা দুই ধরনের হয়ে যাবে তখন সেখানে তোমার কম্পাউন্ড কার্ভ। ঠিক আছে, জি বুঝছি। আর স্যার ওয়ান আর O2 তো সবসময় এক রেখায় নাও থাকতে পারে স্যার এখানে। আর কম্পাউন্ড কার্ভে তো 1 ও 2 এক জায়গা থাকবে না, তাহলে তো এক জায়গা থাকলে তোমার সিম্পল কার্ভ হয়ে গেল।
এক জায়গা থাকলে তো আমার সিম্পল কার্ভই হলো, এক জায়গা থাকবে না বলেই তো কম্পাউন্ড কার্ভ। জি স্যার। ঠিক আছে, অর্থাৎ দুই ধরনের রেডিয়াস যুক্ত দুইটা কার্ভের সমন্বয়ে যেই কার্ভটা তোমার তৈরি হবে সেটাই হলো আমাদের কম্পাউন্ড কার্ভ। এরপর আসছে রিভার্স কার্ভ। রিভার্স কার্ভের ওই যে তোমার এটার ডিরেকশন তোমার বেন্ডিংটা দুই ডিরেকশনে হবে আর কি, দুইটা কার্ভের বেন্ডিং অপোজিট ডিরেকশনে হবে, তখন আমরা সেটাকে বলবো রিভার্স কার্ভ। এরপরে আছে হলো ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ হলো আমাদের এটা এক ধরনের প্যারাবোলিক কার্ভ তোমার উইথ ভেরিয়েবল তোমার রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, মানে ধরো প্রথমে তোমার স্ট্রেট, তারপরে ধীরে 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 আমাদের কার্ভটা এইভাবে বাড়তে থাকে। ঠিক আছে, তো এই যে এই ধরনের প্যারাবোলিক যে কার্ভ সেটাকেই বলা হয় ট্রানজিশন কার্ভ। ঠিক আছে, মানে তোমার কার্ভ অফ ভেরিয়েবল রেডিয়াস, এইখানে এক ধরনের রেডিয়াস, এই পয়েন্টে এক ধরনের রেডিয়াস, এই পয়েন্টে এক ধরনের রেডিয়াস, এই পয়েন্টে এক ধরনের রেডিয়াস। ঠিক আছে, তো এই ধরনের কার্ভকে বলা হয় ট্রানজিশন কার্ভ। তো এখন প্রশ্ন হলো ট্রানজিশন কার্ভ আমরা কখন ইউজ করব এবং কেন ইউজ করব। ঠিক আছে, আমাদের তো যে কোনো একটা তোমার তোমার সংযোগ বিন্দুতে আমরা সার্কুলার কার্ভ ইউজ করলেই হয়, ট্রানজিশন কার্ভের দরকার হয় না। কিন্তু ট্রানজিশন কার্ভের দরকার হয় কেন? কারণ আমাদের ধরো দুইটা রাস্তা এইভাবে গিয়ে একটার সাথে আরেকটা তোমার মিলিত হয়েছে, এটা স্ট্রেট, আবার এখান থেকে ধরো এইদিকে স্ট্রেট। এখন আমি যদি এইখান থেকে সরাসরি তোমার সার্কুলার কার্ভটা ইউজ করি, ঠিক আছে, তো এখানে কি হয়, সরাসরি স্ট্রেট থেকে সার্কুলার আবার স্ট্রেট, তখন যেটা হয় সেটা হলো এখানে তোমার দেখো সরাসরি স্ট্রেট থেকে একদম বাঁকটা তৈরি হচ্ছে, তখন এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কিন্তু যদি স্ট্রেট থেকে ধীরে 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 বাঁকটা তৈরি হতো, তখন কিন্তু আমাদের গাড়িটা স্মুথলি টার্ন করতে পারতো। ঠিক আছে, এই জন্যই আমাদের ট্রানজিশন কার্ভ দেওয়া হয়, কারণ ট্রানজিশন কার্ভ যদি স্ট্রেট থেকে ধীরে ধীরে তার রেডিয়াস কমতে থাকে, কমতে 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 একটা পর্যায়ে যে সার্কুলার তোমার কার্ভের সমান হয়ে যায়, তখন সার্কুলার কার্ভের সাথে মিশে আমার কার্ভটা শেষ হয়। মানে আমাদের যে কোনো একটা গাড়ি যাতে স্মুথলি এখানে টার্ন করতে পারে, এই জন্য আমাদের ট্রানজিশন কার্ভটা দরকার হয়। ঠিক আছে, ট্রানজিশন কার্ভ মেইনলি একটা সার্কুলার কার্ভের দুই পাশে দিতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের মাঝখানে সার্কুলার কার্ভ, এর সাথে আমাদের ট্রানজিশন কার্ভটা জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, এখান থেকে এইটুকু হলো আমার সার্কুলার কার্ভ, আর এখান থেকে এইটুকু ট্রানজিশন কার্ভ। ঠিক আছে, অর্থাৎ ট্রানজিশন কার্ভ তোমার স্ট্রেট থেকে ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ রেডিয়াস কমতে থাকে, কমতে কমতে যেখানে সার্কুলার কার্ভের সাথে সংযোগে মিলিত হয়, ওইখানে গিয়ে সার্কুলার কার্ভ এবং ট্রানজিশন কার্ভের রেডিয়াস সমান হয়ে যায়, তাহলে এখানে স্মুথলি গিয়ে মিলে যায়। ঠিক আছে, তখন এইভাবে আবার এখানে যেখানে তোমার সার্কুলার কার্ভ শেষ হয়, সেই পয়েন্ট থেকে ট্রানজিশন কার্ভটার শেষ বিন্দু, এইভাবে ধীরে ধীরে বাঁক কমতে 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 এক সময় এসে স্ট্রেটের সাথে একদম মিলে যায়। ঠিক আছে, এরকম একটা স্মুথ কার্ভ তৈরি করার জন্য আমাদের সার্কুলার কার্ভের দুই পাশে ট্রানজিশন কার্ভ দিয়ে দিতে হয়। কি বুঝছো ব্যাপারটা? চলো স্যার, রোডে স্যার কোনটা বেশি দেখা যায় স্যার, ট্রানজিশন না লেমনিস্কেট? রোডে তো তোমার ট্রানজিশন কার্ভ বেশি ইউজ করা হয়, ল্যান্ডস্কেপ কার্ভ রোডে অত বেশি ইউজ করা হয়।
ঠিক আছে, বুঝতে পারছো ট্রানজিশন কার্ভটা? বুঝতে পারছো ট্রানজিশন কার্ভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের যেখানেই রোড কনস্ট্রাকশন হবে সেখানে তোমাকে ট্রানজিশন কার্ভ দিতে হবে। ট্রানজিশন কার্ভ ছাড়া তোমার রোডে কার্ভ দেয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার, রিভার্স কার্ভে কি স্যার ওই যে কার্ভটা কি স্যার সিমেট্রিক হয় নাকি স্যার? না, সিমেট্রিক হবে এমন কি বলে বিধান নাই। তোমার এক সাইডের কার্ভ ছোট হইতে পারে, এক সাইডের কার্ভ বড় হইতে পারে। ঠিক আছে, কিন্তু তাদের কার্ভেচারের ডিরেকশন অর্থাৎ বেন্ডিং এর ডিরেকশনটা একটা আর একটা উল্টা দিকে হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি তোমার কনভেক্স হয়, এই পাশেরটা হবে কনকেভ। তাদের মাঝে মাঝে একটা কমন ট্যানজেন্ট থাকবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তো একটা কমন ট্যানজেন্ট থাকবেই, এইখানে একটা কমন ট্যানজেন্ট। ঠিক আছে, তারপরে তোমার এইটাই কমন ট্যানজেন্ট। ঠিক আছে, তাহলে বুঝছো তো সবগুলো নাকি? এগুলো একটু ডিটেইলস তোমরা সুন্দর করে পড়ো। ঠিক আছে, আচ্ছা স্যার, মানে আমাদের স্যার এই সাধারণত স্যার ট্রানজিশন কার্ভটা কি স্যার সব সময় ব্যবহার করা হয় নাকি স্যার? যে কোনো হ্যাঁ রোডে, হ্যাঁ তোমার রোডের ক্ষেত্রে আমাদের ট্রানজিশন কার্ভটাই মেইনলি ইউজ করা হয়, কারণ রোডে আমাদের আহ, গাড়ি স্মুথলি চালাইতে হয়, তো এখানে এই জন্য ট্রানজিশন কার্ভ দিতে হয়। তাছাড়া রোড ছাড়া তুমি অন্য কোনো জায়গাতে যে কোনো কার্ভই দিতে পারো। ঠিক আছে, আসলে আমাদের রোডের অবস্থা বুঝে আমাদের কার্ভ সেটিং করতে হবে। ঠিক আছে, তো স্যার এখানে স্যার এই যে ট্রানজিশন স্যার স্যার এখানে স্পিড স্যার কিভাবে ডিটারমাইন করে স্যার? যে একটা স্পিড মানে কিভাবে এটা বলে স্যার যে এটা এত হবে? স্পিডটা আসলে তোমার সার্ভে করে নেয়। ঠিক আছে, ধরো একটা রোডে তোমার আহ, মোটামুটি অনেকগুলো গাড়ির গতিবেগ সার্ভে করা হয়। ঠিক আছে, ধরো প্রতিদিন তোমার ওই রাস্তা দিয়ে বা ওই কার্ভের উপর দিয়ে কতগুলো গাড়ি চলতেছে এবং যেই গাড়িটা আসতেছে আমার এই যে স্ট্রেট পোর্শনে কি পরিমাণ গতিবেগে আসতেছে, সেই গতিবেগগুলো নির্ণয় করা হয় প্র্যাকটিক্যালি। ঠিক আছে, নির্ণয় করে ধরো 1 বছরের ডাটা নিলা, 1 বছরের ডাটা নেওয়ার পরে ওইখানে সর্বোচ্চ গতিবেগটা কত ছিল, 1 বছরের মধ্যে যতগুলো গাড়ি চলছে ওখানে এখানে সর্বোচ্চ গতিবেগ কত ছিল, তো সেইটা ধরে আমাদের আহ, এখানে সুপার এলিভেশনটা ডিজাইন করে দেয়। এখন ওইটা তো ম্যাক্সিমাম, কিন্তু যখন রেস্ট্রিকশন করে দিবা তখন তোমাকে তার চেয়েও একটু নিচে রেস্ট্রিক্টেড করে দিতে হয়, যাতে কোনোভাবেই ওইটা ক্রস না করে বা ওইটা ক্রস একটু করলেও যাতে দুর্ঘটনা না ঘটে। ধরো তুমি 1 বছরের ডাটা থেকে সর্বোচ্চ গতিবেগ পাইলা যে 100 মাইল পার আওয়ার, এটা হলো ম্যাক্সিমাম। ঠিক আছে, তখন তুমি এখানে রেস্ট্রিকশন করে দিবা যে এখানে সর্বোচ্চ গতিবেগ 80 মাইল পার আওয়ারে উঠানো যাবে, তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তুমি কিন্তু ডিজাইন করছো 100-র জন্য, কিন্তু এখানে রেস্ট্রিকশন করে দিবে যে 80 মাইল পার আওয়ার। তো কেউ যদি 80 মাইল পার আওয়ার থেকে 90 মাইল পার আওয়ারেও যায় তাও দুর্ঘটনা ঘটবে না, কিন্তু যদি 100 মাইল পার আওয়ারের উপরের গতিবেগে গাড়িটা ওখানে তোমার চালায় তাহলে তখন দুর্ঘটনা ঘটবে। তাহলে খতম স্যার। ঠিক আছে, এগুলো যখন তোমরা আরেকটু উপরে উঠবা তখন প্র্যাকটিক্যাল ডিজাইন আসবে, তোমার রোডওয়ে ডিজাইন। ঠিক আছে,
তোমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখন এগুলো আরো ডিটেইলস বিস্তারিত পড়বা। এখন আপাতত কার্ভ গুলো চিনে রাখো, ঠিক আছে? জি স্যার। তো এই তো আমাদের কয়েক ধরনের কার্ভ। একটা হচ্ছে লেভিনস্কেট কার্ভ, এটাও তোমার ওই ট্রানজিশন কার্ভের মতোই, ঠিক আছে? এটা তোমার যেখানে অনেক বড় ডিফ্লেকশন করতে হয়, ঠিক আছে, ধরো এইভাবে ঘুরে ওই যে ইউটার্ন টিউটার্ন যেখানে করতে হয় ওইসব জায়গাতে এই ধরনের তোমার লেমিনিস্কেট টাইপের কার্ভ দিতে হয়, ঠিক আছে? তো জি এগুলো স্যার, ও মনে ধরো হয় স্যার ওই যে হিমালয়ের ওইখানে যে রাস্তা আছে না স্যার, মানে রাস্তা যাওয়ার সময় ওইখানে এই ধরনের করা হয় স্যার। ওই যে ভারতের কতগুলো জায়গা আছে স্যার, ওইখানে পাহাড়ের উপরে উঠানোর জন্য স্যার এরকম রাস্তা ইউজ করেছে। না, পাহাড়ে ওঠার জন্য তোমার এই টাইপের রাস্তা ইউজ করে না। পাহাড়ে ওঠার জন্য তো তোমার ভার্টিক্যাল কার্ভ, ওটা আলাদা। কারণ হরিজন্টালি এটা মেইনলি তোমার লেমিনিস্কেট কার্ভটা তোমার এই যে ইন্টারসিটিতে, তোমার ইন্টারসিটি বলতে তোমার সিটি রোড, অর্থাৎ যে কোনো একটা তোমার ডিস্ট্রিক্টের মধ্যে বা যে কোনো শহরের মধ্যে যে রোড গুলো আছে ওই রোডে মেইনলি এটা ইউজ করা হয়, ঠিক আছে? তাছাড়া হাইওয়েতে এইসব কার্ভ ইউজ করা হয় না। হাইওয়েতে তোমার ট্রানজিশন কার্ভটাই তোমার ইউজ করা হয়। তো আমাদের মোটামুটি এই কয় ধরনের কার্ভ, তো আমরা মোটামুটি সবগুলো কার্ভেরই তোমার সেটিং দেখবো, কিভাবে কার্ভ গুলো সেটিং করতে হয়, ঠিক আছে? তো এই ডেফিনেশন গুলো চিত্র সহ পড়বা, ঠিক আছে? এগুলো পরীক্ষাতে কিন্তু আসে। তো এখন আসি আমরা কিভাবে একটা কার্ভ সেটিং করব, ঠিক আছে? তো একটা কার্ভ সেটিং করার জন্য আমাদের একটা কার্ভের বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে আগে জানতে হয়। এখানে আমাদের বিভিন্ন জিনিসকে বিভিন্ন নাম দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সেটার জন্য আমরা একটা কার্ভ অঙ্কন করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই ধরো এই একটা ট্যানজেন্ট আর এই একটা ট্যানজেন্ট, এই দুটার মাঝে আমরা একটা কার্ভ সেট করব, ঠিক আছে? তো ধরে নিলাম এখান থেকে আমাদের কার্ভটা শুরু হলো, এখানে এসে আমরা শেষ হলো। এটা হলো আমাদের কার্ভ, ঠিক আছে? এটা এ, বি, এটা হলো সি। এইটাকে যেখান থেকে তোমার কার্ভের শুরু হলো এটাকে বলা হয় ফার্স্ট ট্যানজেন্ট বা T1, আর কার্ভটা যেখানে শেষ হলো সেটাকে বলা হয় T2, অর্থাৎ ট্যানজেন্ট পয়েন্ট 2। একইভাবে এর একটা সেন্টার থাকবে, ধরে নিলাম এখানে সেন্টারটা অবস্থিত, তাহলে এই এই ঠিক আছে। আর এই যে একটা রাস্তা গিয়ে তোমার যেখানে মিলিত হলো এই পয়েন্টে যেই বহিস্থ কোণটা তৈরি করা হয় এই অ্যাঙ্গেলটাকে বলা হয় তোমার ডিফ্লেকশন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, ঠিক আছে? এটা হলো অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, ঠিক আছে? আর এই কোণটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন, ঠিক আছে? তো এটার সাথে এটা মিড পয়েন্টে অর্ধেক ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে এইখানে যে কোণটা তৈরি করে সেটা হলো ডিফ্লেকশন কোণের অর্ধেক। এখানেও যে কোণ তৈরি করে সেই কোণটা হলো ডিফ্লেকশন কোণের অর্ধেক। আর এই কার্ভের যে সংযোগ রেখা এটাকে বলা হয় লং কর্ভ, ঠিক আছে? এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, এটাকে করি ই দ্বারা, ঠিক আছে? আর এটা হলো আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, এটাও আমার রেডিয়াস অফ কার্ভেচার।
এটা হলো সেন্টার। ঠিক আছে, স্যার এখানে ডিটা যেন কি বললেন স্যার? এখানে ডিটা কিছুই না, এই যে রেখা যে এটাকে বলা হয় লং কর্ড, T1 T2। ঠিক আছে, এটা হলো লং কর্ড। আর এই কি স্যার ভার্টিক্যাল কর্ড? কোনটা? ওই যে স্যার এটা কি ভার্টিক্যাল, ও থেকে বি পর্যন্ত? না না না, এইটা তোমার ভার্টিক্যাল হবে কেন? তো এটা এখানে কি স্যার? এটা হলো এই কার্ভের মিড পয়েন্ট, ও এই যে ইয়েস স্যার, কার্ভের মিড পয়েন্ট। ইয়েস স্যার। আর বিটা হলো এই যে লং কর্ডের মিড পয়েন্ট। ঠিক আছে, তো দেখো বইয়ে তোমাদের সুন্দর করে সবকিছু বলে দেওয়া আছে, তোমরা একটু এটা দেখে নিও। যে দেখো নোটেশন ইউজ উইথ সার্কুলার কার্ভ। ঠিক আছে, এ বি এন্ড বিসি আর নোন এজ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ। এই যে এটা এবং এটা ট্যানজেন্ট অফ দ্য কার্ভ। বি ইজ নোন এজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, বি কে পয়েন্ট অফ ইন্টারসেকশন বলে। তারপরে এই যে ফাইটাকে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, আই কে বলা হয় অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। T1 T2 কে বলা হয় টেনজেন্ট পয়েন্ট। T1 হলো টেনজেন্ট পয়েন্ট 1, T2 টেনজেন্ট পয়েন্ট 2। তারপরে হলো এই যে T1 থেকে B এইটুকুকে বলা হয় টেনজেন্ট প্লেন। ঠিক আছে, অর্থাৎ T1 B টেনজেন্ট প্লেন। একইভাবে সেকেন্ড টেনজেন্টের জন্য T2 B, এটা হলো তোমার সেকেন্ড টেনজেন্টের লেন্থ। তারপরে হলো AB is called the rear tangent, BC কে বলা হয় ফরওয়ার্ড ট্যানজেন্ট, এটাকে রিয়ার ট্যানজেন্ট, এটাকে ফরওয়ার্ড ট্যানজেন্ট বলে। তারপরে স্ট্রেট লাইন T1 D T2 লং কর্ড, এই যে এটা হলো লং কর্ড। তারপরে কার্ভ লাইন, এই যে কার্ভ লাইনকে বলা হয় এটা লেন্থ অফ কার্ভ, অর্থাৎ T1 E T2। এই যে কার্ভ, এই কার্ভের টোটাল লেন্থকে লেন্থ অফ কার্ভ বলা হয়। ঠিক আছে, আর এই যে মিড পয়েন্ট অফ কার্ভ হলো E, আর D হলো মিড পয়েন্ট অফ কার্ভ। এটার একটা নাম আছে অ্যাপেক্স বা সামিট, ই কে অ্যাপেক্স বা সামিট অফ দ্য কার্ভও বলে। ঠিক আছে, অর্থাৎ তোমার কার্ভের চূড়া আর কি। তারপরে ডিস্টেন্স বিই, বিই নোন অ্যাজ অ্যাপেক্স ডিস্টেন্স। এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে বলা হয় অ্যাপেক্স ডিস্টেন্স। আর এই যে ডি থেকে ই পর্যন্ত, এটাকে বলা হয় ভার্স সাইন, ডিই, এটাকে বলা হয় ভার্স সাইন। আর হলো রেডিয়াস অফ কার্ভ। এরপরে কোণ T1 ও T2 এটা ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, অর্থাৎ এই যে এই কোণটা, এই টোটাল কোণটা ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান। ঠিক আছে, এই টোটাল কোণ ডিফ্লেকশন অ্যাঙ্গেলের সমান। তার মানে এটা যেহেতু অর্ধেকে ভাগ হয়েছে, এই জন্য এটুক হলো 5/2, এটুকু 5/2। তারপরে the point T1 is known as the beginning of the curve, T1 টা beginning of the curve আর T2 হলো end of the curve। ঠিক আছে, এগুলো হলো আমাদের একটা কার্ভের বিভিন্ন এলিমেন্টস। ঠিক আছে, তো বিভিন্ন জিনিসকে তোমার বিভিন্ন সাইন দ্বারা প্রকাশ করা। এখন আসি, আমাদের কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। সেটা হলো তোমার একটা সিম্পল কার্ভের বিভিন্ন এলিমেন্টস গুলো আমরা কিভাবে বের করব। এর মধ্যে এক নম্বরে আছে দেখো অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, সরি ইন্টারসেকশন। আইটা আমরা কিভাবে বের করব, আমাদের যদি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন জানা থাকে, তাহলে 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন বাদ দিলে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের হয়ে যাবে। ঠিক আছে, অথবা যদি আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন জানা থাকে, সেখান থেকে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন আমরা খুব সহজে বের করতে পারবো। 180 থেকে ইন্টারসেকশন অ্যাঙ্গেল বাদ দিলেই আমাদের ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। তারপরে যদি আমাদের ডিগ্রি অফ কার্ভেচার দেওয়া থাকে, তাহলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করতে পারবো। এটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি, যে আর ইকুয়াল টু 1719 ডিভাইডেড ডি। ঠিক আছে, তারপরে ট্যানজেন্ট লেন্থ, অর্থাৎ
এই যে এই ট্যানজেন্ট লেন্থ আমরা কিভাবে বের করব? এটা হলো BT1 ইকুয়াল টু BT2 ইকুয়াল টু R10 পাই বাই 2। ঠিক আছে, R10 পাই বাই 2। এরপরে আমরা লেন্থ অফ কার্ভ, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বের করব? এটাকে যদি এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল টু পাই আর হাই ডিভাইডেড 180 ডিগ্রি, এটা মিটারে বের হবে। ঠিক আছে, আমরা এই যে লেন্থ অফ কার্ভ অর্থাৎ T1 E T2 এই কার্ভের লেন্থ আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। এগুলো সব ডেরিভেশন করে নিয়ে আসা হয়েছে, তোমরা ডেরিভেশন গুলো একটু দেখো। ঠিক আছে, আমি আর ডেরিভেশন করে দিচ্ছি না, জাস্ট ডেরিভেশন না পড়লে সূত্রগুলো মুখস্থ করে রাখবা, কারণ এইগুলা দিয়ে আমাদের পরবর্তীতে এই জিনিসগুলো বের করতে হবে। ঠিক আছে, এরপরে আসি তোমার লেন্থ অফ লং কর্ড, অর্থাৎ এই যে এই লেন্থটা আমরা কিভাবে বের করব? লেন্থ অফ লং কর্ড, এটাকে যদি তোমার ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল টু 2R sin পাই বাই 2। ঠিক আছে, একইভাবে অ্যাপেক্স ডিসটেন্স, apex distance is equal to r into sec pi by 2 minus 1। ঠিক আছে, r into sec pi by 2 minus 1, এটা দিয়ে আমরা অ্যাপেক্স ডিসটেন্স অর্থাৎ এই যে E থেকে B, EB এর দৈর্ঘ্য বের করব। একইভাবে তোমার ভার সাইন আমরা বের করব, অর্থাৎ এই যে DE, ভার সাইন DE equal to r into 1 minus cos pi by 2। এই ফর্মুলা দিয়ে আমরা ভার সাইন ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এখানে আরো কিছু তোমার প্রপার্টিজ বলে দেওয়া আছে, যেরকম দেখো এইগুলো তো তোমরা পড়ো। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, যেখানে আমাদের ফুল কর্ড থাকবে, আবার কিছু থাকবে তোমার সাব কর্ড। ঠিক আছে, তো ফুল কর্ড কি? ফুল কর্ড হলো এই যে একটা পেগ থেকে আর একটা পেগের ডিসটেন্স। ঠিক আছে, আমরা যখন কার্ভ সেট করব তখন এই যে একটা কার্ভ লেন্থ অনেক বড় থাকবে, সেই ক্ষেত্রে আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করে ফেলবো। তখন এই যে এইটা থেকে এইটার ডিসটেন্স কে আমরা একটা কর্ড, এখান থেকে এটার ডিসটেন্স একটা কর্ড, এখান থেকে এখানকার ডিসটেন্স একটা কর্ড, এগুলোকে এক একটা ফুল কর্ড হিসাবে আমরা তোমার ভাগ করব। তো ফুল কর্ডের তোমার ডিসটেন্স কত হবে? এটা মেইনলি তোমার ওই যে তোমার 20 মিটার বা 30 মিটার আমাদের এক চেইন করে নেই সাধারণত। ঠিক আছে, এক চেইনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য পরিমাণ ডিসটেন্সকে আমরা একটা ফুল কর্ড হিসেবে ধরি। তো সেই হিসেবে আমাদের 20 মিটারের চেইন হলে 20 মিটার করে, 30 মিটারের চেইন হলে 30 মিটার করে, আবার যদি 25 মিটারের চেইন হয় সেজন্য আমরা 25 মিটার। আমাদের আসলে এই কার্ভের লেন্থের উপর ডিপেন্ড করে এবং আমাদের ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করে আমরা আমাদের কর্ড, ফুল কর্ডের লেন্থ কত নিব সেটা আমরা করব। ঠিক আছে, এরপরে আসতেছে হলো সাবকর্ড। সাবকর্ড বলতে বোঝায়, ধরো আমাদের একটা তোমার কি বলে কার্ভ পেয়েছি, সেই কার্ভকে আমরা অনেকগুলো ফুল কর্ডে ভাগ করলাম, ভাগ করার পর দেখতেছি যে মিলতেছে না। ঠিক আছে, মানে সরাসরি ধরো আমার একটা তোমার
কার্ভের লেন্থ আছে 290 মিটার, ঠিক আছে। তাহলে আমি এটাকে ফুল কর্ডে 30 মিটারের যদি কর্ড নেই 30 মিটার করে, তাহলে আমি কয়টা ফুল কর্ড দিতে পারবো? 290 ভাগ 30, ঠিক আছে। তাহলে এটাতে কিন্তু আমি 9টা ফুল কর্ড দিতে পারবো, তাই না? 9টা ফুল কর্ড দিতে পারবো, আর একটা কর্ডে এসে তোমার আমার বাজবে কত? 20 মিটার, তাই তো। 9টা ফুল কর্ড দেওয়ার পরে আমার 20 মিটার বেঁচে থাকবে। যদি 300 মিটার হতো তাহলে কিন্তু আমি 10টা সরাসরি ফুল কর্ড ইউজ করতে পারতাম, আমাদের কোনো ঝামেলা ছিল না। 30 মিটার 30 মিটার করে ভাগ করে আমি 10টা ফুল কর্ড দিতে পারতাম, কিন্তু 290 মিটার হওয়ার কারণে আমি কিন্তু 10টা দিতে পারতেছি না, 30 মিটার করে। তো 30 মিটার করে আমি 9টা দেব, এই 9টাকে বলবো ফুল কর্ড। আর এই যে 20 মিটারের যেটা, সেটা আমি শুরুতে অথবা শেষে দিয়ে দেবো। ধরো শুরুতে আমি 20 মিটারের কর্ড দিলাম, তারপরে 30 মিটার 30 মিটার 30 মিটার করে বাকিগুলো সেট করে দিলাম, অথবা প্রথম থেকে 30 মিটার করে দিয়ে দিতে 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 লাস্টেরটা আমি 20 মিটার করে দিলাম। এই যে তোমার কি বলে, প্রথমে অথবা শেষে যে একটু ছোট একটা কর্ড ইউজ করা হয়, এটাকেই বলা হয় সাব কর্ড, ঠিক আছে। তো যদি প্রথমে দেয়া হয় তাহলে ফার্স্টে দিলে সেটাকে বলা হয় ইনিশিয়াল সাব কর্ড, আর যদি শেষে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় তোমার ফাইনাল সাব কর্ড। এরপরে আছে চেইন এজ অফ ফার্স্ট ট্যানজেন্ট। মাঝখানে দিলেন না কেন স্যার? তো চেইন এজ অফ ফার্স্ট ট্যানজেন্ট বলতে যে T1 পয়েন্টে আমাদের যে চেইন এজ তো বুঝো, তাই না? তোমাদের ওই যে ফিল্ড বুকে চেইন এজ দেখানো হয়েছে। চেইন এজ মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা চেইন দিয়ে মাপতে মাপতে আসি, ঠিক আছে। মাপতে মাপতে এসে এই পয়েন্টে চেইনের যে কি বলে ডিস্টেন্স, শুরু থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় চেইন এজ। এখান থেকে এই পর্যন্ত তোমার শুরু থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে বলা হয় চেইন এজ, ঠিক আছে। চেইন এজ বুঝছো তো নাকি? না স্যার, বুঝলাম না স্যার, আবার একটু বলেন স্যার। ধরো এটা আমার রাস্তা, ঠিক আছে। আর এখানে আমি একটা কার্ভ তৈরি করবো, ধরো এরকম একটা কার্ভ তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে মেজার নেওয়া শুরু করছি, তাহলে এখানে আমার 0, তারপরে মনে করো যে 100 মিটার পর্বত নিচ্ছে, এখানে 100, এখানে মনে করো 200, এটা তোমার 300, এই এই পয়েন্টটা এসে তোমার 400। এই যে এইগুলাকে বলা হয় চেইন এজ, ঠিক আছে। অর্থাৎ এই বিন্দুর চেইন এজ 400 মিটার, ঠিক আছে। একইভাবে তোমার এই বিন্দুর চেইন এজ আসবে, প্রত্যেকটা বিন্দুর চেইন এজ তোমার আসবে। তো এই যে আমার মান, এই মানগুলোকে বলা হয় চেইন এজ, ঠিক আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমার ওই বিন্দুর ডিস্টেন্স, ঠিক আছে, ওইটাকে বলা হয় চেইন এজ। এবার ক্লিয়ার? স্যার আজকে আর না স্যার, থাকুক স্যার আজকে। কি বললো, কিছুই তো পড়াই নাই। স্যার 12টা বাজে শেষ স্যার। করে দেন। হ্যাঁ, পড়াইলামই না তো, কেবল তো কিছু বলতে বলতে পেঁচাল পারলাম। পড়াইছি কিছু? স্যার 12টা বেজে গেছে স্যার, রমজান মাস। স্যার 1 ঘন্টা 10 মিনিট পড়াইছেন স্যার। কালকে না হয় বাকিটা পড়বো ইনশাল্লাহ। তাহলে তোমাদের কাজ থাকবে হলো এই যে প্রপার্টিজ গুলো মুখস্থ করবা, আর যা ডেফিনেশন যেগুলো পড়ালাম, ঠিক আছে। এই প্রপার্টিজ পর্যন্ত সমস্ত সূত্রগুলো মুখস্থ করবা। স্যার বলো। লেমনিস্কেট কার্ভে স্যার এখানে যে স্যার একটা ফর্মুলা দেওয়া আছে, এটা তো আর লাগবে না স্যার। না না, লেমিনেসকেট কার্ভ আমরা ডিজাইন করব না, এটা দরকার নেই।
এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, শুধু সংজ্ঞাটার চিত্রটা পড়ো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। এই সবাই এই পর্যন্ত ভালো করে পড়ো, এগুলো কিন্তু লাগবে, আমার প্রত্যেকটা প্রবলেমে এগুলো লাগবে। যতটুকু পড়ালাম এই পর্যন্ত একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবা। নেক্সট ক্লাসে কিন্তু আমি এই ফর্মুলাগুলো ধরবো, ঠিক আছে? আর একদিনে এত বড় আবার পড়া যাবে, অল্প একটু পড়াইছে, খুব বেশি স্যার কালকে আছে সেম টাইম। এটাই মেইন। স্যার একটু আগে শুরু করলে ভালো হয়, আজকে তো প্রায় 10:50 আমার হয়েছে। পড়ে আসতে আসতে আমার লেট হয়ে যায়, আমার মধ্যে শেষ হয় 10টায়, এসে লিঙ্ক টিঙ্ক সব রেডি হতে হতে তো মানে 15 শুরু করতে হবে, 10:30টায় পসিবল হবে না, আচ্ছা স্যার, অসুবিধা নেই। ঠিক আছে? 40 10 শুরু হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আদর্শ